আমি তমাল মণ্ডল। আমি স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজের একজন 4th সেমের স্টুডেন্ট। আজ আমি যেটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে হিট অর্থাৎ তাপ। ক্লাস 8-এর তাপ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাপ কি না, ক্লাস 7-এ আমরা তাপ সম্পর্কে জেনেছি যে তাপ হচ্ছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ। এবার আমরা দেখে নেব যে এই তাপ চ্যাপ্টারের কোন কোন জিনিসগুলি আমরা আলোচনা করব। প্রথমে আছে তাপের ধারণা। তাপের ধারণা কি না, বস্তুর উষ্ণতা বাড়াতে কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে তিনটি বিষয়ের উপর। সেগুলি কি কি না, সেগুলি হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর, বস্তুর উপাদান। এই তিনটি বিষয়ের উপর তাপ নির্ভর করে থাকে। পরে যেটি আছে সেটি হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি না, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এই আপেক্ষিক তাপকে একটা ইকুয়েশন দ্বারা লেখা হয়ে থাকে। সেটি কি, কিউ সমান ms ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে T2 মাইনাস T1, অর্থাৎ কিউ সমান ms T2 মাইনাস T1। এবার আছে অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তন কি, অবস্থার পরিবর্তন অর্থাৎ তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থার রূপান্তরিত হওয়াকেই বলবো অবস্থার পরিবর্তন। অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এই যে অবস্থা রয়েছে পদার্থে, কঠিন তরল গ্যাসীয় তিনটি অবস্থা, সেই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এটার যে রূপান্তর, এই রূপান্তর হওয়াকেই বলছে অবস্থার পরিবর্তন। এবার আমরা দেখে নেব যে প্রথমে আছে যে পয়েন্টটি আমাদের গলন। গলন কি না, আমরা যদি লক্ষ্য করি যে 1 কাপ জলকে কিছুক্ষণ ধরে যদি তাপ দেওয়া হয় তাহলে তার উষ্ণতা বেড়ে যায়। অথচ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 খণ্ড বরফকে তাপ প্রয়োগ করে গলতে দিলে বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার আগে যদি তার উষ্ণতা মাপা হয় তবে দেখা যায় সেই উষ্ণতা 0 ডিগ্রিই রয়েছে। এখানে বরফ তাপ কি করছে, তাপ গ্রহণ করে জলে পরিণত হয়েছে, কিন্তু তার উষ্ণতার কোনোরূপ পরিবর্তন হয়নি। এই ঘটনাটিকে বলবো আমরা গলন। এরপর আছে গলনাঙ্ক। এই যে 1 কাপ জলকে তাপ দিলে যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এই যে ঘটনাটা বললাম, এভাবে যদি বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে তরলে পরিণত হয়। সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে থাকে। এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়। এই নির্দিষ্ট উষ্ণতা ওই কঠিন পদার্থগুলির গলনাঙ্ক। আচ্ছা, এবার আছে যেটা কঠিনীভবন। কঠিনীভবনটা কি না, গলানো মোমকে তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে, গলানো মোম অর্থাৎ গলানো মোম, আমরা মোমকে গলিয়ে তরল করি, সেই তরল মোমকে যদি কিছুক্ষণ রেখে দিই তা নিজে নিজেই কি হয়, একসময় জমে শক্ত হয়ে যায়। আবার ফ্রিজে রাখা জল, যখন আমরা জলকে ফ্রিজে রেখে দিচ্ছি তখন সেই জল একসময় জমে বরফে পরিণত হচ্ছে। এই তরল পদার্থ জমে কঠিন হওয়ার সময় তরলটি কি করছে, তাপ ছেড়ে দেয়, অর্থাৎ তাপ বর্জন করছে। এই তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয়
সেই ঘটনাটিকেই বলবো আমরা কঠিনীভবন। ঠিক আছে, এবার আছে আমাদের হিমাঙ্ক। হিমাঙ্কটা কি না, তরল পদার্থ তাপ বর্জন করলে তা এক সময়ে জমে কঠিন পদার্থে পরিণত হয়। ঠিক আছে, তারপর কি হচ্ছে, সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো একটি নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। এই যে জল জমে বরফ হলো, সেটা ঠিক কোনো না কোনো একটা নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটছে। এক এক ধরনের তরল পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়। ওই নির্দিষ্ট উষ্ণতা ওই তরলের পদার্থগুলির হিমাঙ্ক। কীরকম, আমরা একটা পাশেই দেখতে পাচ্ছি একটা ছক রয়েছে যেখানে কিছু পদার্থের নাম রয়েছে এবং সাইডে লেখা আছে গলনাঙ্ক, হিমাঙ্ক। কোন পদার্থের গলনাঙ্ক কত, হিমাঙ্ক কত আমরা দেখে নিচ্ছি একটু। পারদ, পারদের হচ্ছে -39.5 এর গলনাঙ্ক, এবং পারদের হিমাঙ্ক হচ্ছে -39.5। বরফের গলনাঙ্ক 0, হিমাঙ্ক 0। সোনার গলনাঙ্ক 1063, হিমাঙ্ক 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। তামারও 1083 ডিগ্রি সেন্টিগ্রেড, হিমাঙ্ক 1083 ডিগ্রি সেন্টিগ্রেড। ঢালাই লোহা, এই 1200, ঢালাই লোহার গলনাঙ্ক হচ্ছে 1200, প্রায় লেখা আছে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি। হিমাঙ্ক প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। প্রায় গলনাঙ্ক ও হিমাঙ্ক আমরা দেখতে পাচ্ছি ছকে দুটোই সমান রয়েছে সব পদার্থের ক্ষেত্রেই। এবার যে টপিকটি আছে পরের, সেটা হচ্ছে কি আমাদের গলনে ও কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। সেটা কীরকম না, এই জল জমে যে বরফে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে যে পাত্রে জল রেখেছিলাম তার আয়তন বেশি, বা যে পাত্রে জল রেখেছিলাম সেটি বরফে যখন বরফ হয়ে গেল তার আয়তন বেশি, সেটি আমরা দেখব। আমরা এই স্লাইডে দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা সমুদ্রের মধ্যে বরফ রয়েছে এবং পরের ছবিটা হচ্ছে একটা পাইপের মধ্যে বরফ জমে রয়েছে, তাই তো? আচ্ছা, এই জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এই ঘটনার আয়তনে বাড়ে ঠিকই, কিন্তু এই ঘটনার কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। কীরকম, আমি অসুবিধার কথা আগে যাই। এই যে ডান দিকে ছবিটি দেখা যাচ্ছে, নিচে ডান দিকে পাইপের ছবিটি, পাইপে কি হচ্ছে না, শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল, অর্থাৎ বা আমরা বলতে পারি পাইপের ক্ষেত্রে এই জল শীত প্রধান দেশে কি হয়, জল বরফে জমে যায়। পাইপের ভিতরে যে জল থাকে সেটা এক সময় বরফে পরিণত হয়। বরফে পরিণত হওয়ার ফলে কি হচ্ছে, বরফে যেই পরিণত হলো তখন পাইপটাকে সে ফাটিয়ে দিচ্ছে। এটা একটা অসুবিধা। আবার সুবিধা কি, বরফের ঘনত্ব জলের তুলনায় কম, তাই কি জলের উপর বরফ ভেসে থাকে, যেটা আমরা বাঁ দিকের ছবিটিতে দেখিয়েছি। ঠিক আছে, এই বাম দিকের ছবিটিতে আমাদের দেখানো আছে জলের মধ্যে বরফ ভাসছে, কেননা বরফের ঘনত্ব জলের তুলনায় কম। বরফের তলায় জল থাকে, অনেক সময় দেখা যায়, আমরা অনেক সময় টিভিতে দেখে থাকি যে বরফ রয়েছে, সমুদ্রের উপরিভাগটা বরফ দ্বারা আবৃত রয়েছে, কিন্তু নিচে জল আছে। সেই জলের তলায় কি মাছেরা বেঁচে থাকে। শীত প্রধান দেশে এটা হয়ে থাকে। বরফের নিচে কোথাও বরফ আছে, জল রয়েছে, সেখানে শীতের জন্য, ঠান্ডার জন্য কি হচ্ছে, জল বরফ উপরিভাগটা বরফে পরিণত হলো এবং নিচে যে জলটা আছে তাতে মাছগুলো বেঁচে থাকে, তাই এটা একটা সুবিধা বলা যেতে পারে। এরপর আসবো আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড আছে, প্রথমে আছে যেটা হিম মিশ্র। হিম মিশ্র কি না, প্রথমে বলি হিম মিশ্র বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে। বরফের সঙ্গে যদি আমরা নুন মিশিয়ে দিই তাহলে উষ্ণতা কমে। এই কম উষ্ণতার মিশ্রণ কি হচ্ছে, এই কম উষ্ণতার মিশ্রণ মাছ সংরক্ষণে
ওষুধ সংরক্ষণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে মাছ ওষুধ এগুলোকে এক জায়গা থেকে অন্যান্য জায়গায় নিয়ে যেতে কি আমাদের হিম মিশ্র এটি ব্যবহার করা হয়ে থাকে। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিম মিশ্র তৈরি করা হয়। এই যে ডান দিকে একটি ছবি দেখিয়েছি, মাছের কিছু বাক্স রয়েছে, শোলের বাক্স কিছু রয়েছে ফোমের, সেটার মধ্যে বরফ আছে, নিচে দেখতে পাচ্ছি আমরা বরফ রয়েছে এবং উপরে মাছ আছে, তার উপরে আবার বরফ দেওয়া হয়। যদি এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যায় তখন সংরক্ষণের জন্য, নাহলে তো নষ্ট হয়ে যাবে, সংরক্ষণের জন্য কি করা হয়, বরফের মধ্যে নুন মিশ্রিত করা হয়ে থাকে। এই যে আমরা আইসক্রিম খাই, আইসক্রিমের যে আমাদের বাক্সগুলো থাকে তার মধ্যে কি থাকে, বরফ থাকে, সেই বরফও প্রয়োজন নির্দিষ্ট ভর অনুপাতে প্রয়োজন অনুযায়ী নুন মিশ্রিত থাকে এবং হিম মিশ্র তৈরি করা হয় যাতে এটা দীর্ঘক্ষণ সংরক্ষণ থাকে। এরপর আসবো আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড যেটা আছে সেটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবনটা কি? বাষ্পীভবন আচ্ছা, জল দিয়ে হাত ধুলে, ঠিক আছে, আমরা হাত ধুই কি দিয়ে, জল দিয়ে, সেই ধোয়া হাত না মুছে যদি খোলা হাওয়ায় আমরা ধরে থাকি, তখন কি হয়, কিছুক্ষণ পর হাতকে কি দেখবো, আমরা শুকনো অবস্থায় দেখতে পাবো, তাই তো? তাহলে যে আমরা হাত দিয়ে জল ধুলাম সেই জল গেল কোথায় না একটি পাত্রে, সেই জলটা গেল কোথায়? তো আমরা প্রথমে আসবো যেটা সংজ্ঞাতে, যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলে বাষ্পীভবন। ঠিক আছে, ডান দিকের যে একটি চিত্র রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা জলাধার রয়েছে এবং সেই জলাধারের উষ্ণতার জন্য সেই জলাধার এরিয়াতে বা এলাকাটাতে প্রচণ্ড উষ্ণ থাকার জন্য একটা কি বাষ্পের মতো উপর দিকে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে বাষ্পীভবনের একটা চিত্র। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্ফুটন। স্ফুটন কি না, স্ফুটন প্রথমেই বলি, একটি পাত্রে জল নিয়ে তা যদি জ্বলন্ত উনুনের উপর রাখা হয় তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে জল এক সময় ফুটতে শুরু করবে এবং খুব দ্রুত বাষ্পীভূত হয়। যখন জল টকবক করে ফুটতে থাকে তখন সমগ্র জলের মধ্যেই একটা উথাল পাতাল অবস্থা দেখতে পাই। কিন্তু যদি আমরা থার্মোমিটার দিয়ে সেই জলটা পরীক্ষা করি তখন কি দেখব না, যে ওই সময় জলের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, জলের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে স্ফুটন। অর্থাৎ সংজ্ঞা হিসাবে আমরা এক কথায় বলতে পারি একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। ঠিক আছে, নেক্সট যেটা আছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কটা কি না, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয় ও যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এই যে পাশের একটা ডান দিকে নিচে করে ছবি দেওয়া আছে, একটা পাত্রে জল কি হচ্ছে, বুদবুদ বুদবুদ করে ফুটছে, আর বাম দিকে একটা ছক দেওয়া রয়েছে কয়েকটি তরলের স্ফুটনাঙ্ক। কিছু পদার্থের নাম আছে, যেমন জল আছে, ডাইথাইল
ইথার আছে, পারদ আছে, তরল হাইড্রোজেন রয়েছে। জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ডাই ইথাইল ইথারের কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড। পারদের কত? 357 ডিগ্রি সেন্টিগ্রেড। তরল হাইড্রোজেনের -253 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর নেক্সট স্লাইডে যাব আমরা। একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা হচ্ছে রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? কোশ্চেনটা হচ্ছে এটা যে রান্নার সময় আমরা পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? আমরা একটা স্লাইডের ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি? না, প্রেসার কুকারের ছবি। প্রেসার কুকার দিয়ে কি হয়? খুব জলদি রান্না করা হয়, খুব জলদি রান্না করা হয়ে থাকে। এক্ষেত্রে কি হয় না, পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে, জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের যে চাপটা ভিতরে তত বাড়তে থাকবে। পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে তার ভিতরের মধ্যে যে জলীয় বাষ্পের চাপ তত বাড়তে থাকবে। এতে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে এবং জল খোলা হাওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় সে ফুটবে, ফলে খাদ্যবস্তু কী হবে? তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকার যন্ত্রে এই নীতি অনুযায়ী বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার থেকে বেশি উষ্ণতার জল ফোটানো হয়, ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠিক আছে, নেক্সট যেটা আছে, নেক্সট আছে ঘনীভবন। ঘনীভবন কি বলছে? যে বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাকে বলছে ঘনীভবন। বাষ্প থেকে তরল হওয়ার ঘটনাকে, সেটা কীরকম? বাষ্প থেকে আমাদের যখন তরল হচ্ছে, কঠিন থেকে তরল হলো, তরল থেকে কী হচ্ছে? উষ্ণতার জন্য বাষ্পে পরিণত হলো। এবার বাষ্প থেকে যখন আবার তরলে পরিণত হচ্ছে, সেই ঘটনাটাকে বলছে ঘনীভবন। এর এক্সাম্পল একটা বলতে পারি আমরা, যেমন মেঘ বলি, মেঘ বলে থাকতে পারি। নেক্সট আছে স্লাইডে যেটা কুয়াশা। কুয়াশা কি? কুয়াশা কখন দেখতে পাই আমরা? কুয়াশা আমরা শীতকালে দেখতে পাই। যে ডান দিকে ছবিটি দেওয়া আছে, একটা কুয়াশাপূর্ণ ছবি আমাদের দেওয়া রয়েছে। এটা একটা রাস্তার ছবি, কুয়াশায় ঢাকা রয়েছে। শীতকালে আমরা কুয়াশা দেখতে পাই ভোরবেলার দিকে। বেলা বাড়তে থাকলে এক সময় কী হয়? কুয়াশাটা মিলিয়ে যায়। কুয়াশা কি বলছে? না, বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণার উপর জলকণা রূপে জমা হয়ে ভাসতে থাকে, একেই বলছে কুয়াশা। ঠিক আছে, এরপর যেটা আছে শিশির। শিশির একটা চিত্র রয়েছে, দেখতে পাচ্ছি আমরা যে ঘাসের অগ্রভাগে জলকণা জমা রয়েছে। খুব সুন্দর একটা ছবি রয়েছে শিশিরের। শিশিরটা কি একবার বলে দিই। এটাও শীতকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে গাছের পাতা বা ঘাসের ডগায় শিশির জমে থাকতে দেখি। আমরা যখন মাঠে যাই, ভোরবেলা যখন আমরা মাঠে শারীরিক ব্যায়ামের জন্য আমরা যখন যাই, তখন কি দেখি আমরা? যে আমাদের খালি পায়ে যখন আমরা ঘাসের মধ্যে হাঁটি, আমাদের ভেজা ভেজা লাগে, তাই তো? অর্থাৎ তখন শিশির পড়ে থাকে আর কি। শিশির পড়ে সন্ধেবেলায় শিশির পড়ে। সন্ধেবেলায় শিশির পড়ে না, সন্ধেবেলায় শিশির পড়ে না, অথচ গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? এটা একটা কোশ্চেন। সন্ধেবেলায় শিশির পড়ে না, কিন্তু গভীর রাতে বা ভোরবেলায় শিশির পড়ে কেন? এটা একটা কোশ্চেন। এর উত্তর হচ্ছে যে দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বস্তুগুলি উত্তপ্ত হয়, ফলে ওই বস্তুগুলির সংলগ্ন বায়ুস্তরও উত্তপ্ত হয়। সূর্যাস্তের পর ভূপৃষ্ঠ তাপ
বর্জন করে ঠান্ডা হতে শুরু করে, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এরপর উষ্ণতা কমতে থাকলে এক সময় ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। উষ্ণতা আরও কমলে কী হবে, তখন কী হবে না, যেভাবে জল থেকে নুন থিতিয়ে পড়েছিল সেভাবে বায়ু থেকে জলীয় বাষ্প জলকণা হিসেবে আলাদা আলাদা হয়ে শিশির তৈরি হবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। তাপের প্রবাহ। প্রথমে আছে যেটা পরিবহন। পরিবহনটা কি? কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ প্রভাবিত হওয়ার পদ্ধতিটির নাম বা সেই ঘটনাটিকে বলছে আমরা পরিবহন। খুব সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে। পরিবহনের নিচেই একটা ছবি দেওয়া রয়েছে, হাতে একটা লোহার টুকরো বা লোহার দণ্ড ধরে আছে এবং একটা বার্নার জ্বলছে। লোহার দণ্ডটা এক প্রান্ত গরম হলে আমাদের হাতের কাছাকাছি অংশ একসময় আস্তে 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 সেটা গরম হতে থাকে। এটা হচ্ছে পরিবহনের একটা এক্সাম্পল। এরপর আসবো আমরা পরিচলন স্রোত। তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা হয়। তরল যখন আমাদের ফুটতে থাকে তখন কি হয়, সেই গরম অংশটা তুলনামূলকভাবে হালকা হয়, তাই সে উপরে ওঠে, এবং ঠান্ডা অংশ ভারী বলে সে নিচে নামে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার একটা স্রোতের সৃষ্টি হয়, উপর নিচ এইভাবে যে একটা চক্রাকারের সৃষ্টি হয়, তাকে বলবো আমরা পরিচলন স্রোত। নেক্সট, বিকিরণ। যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ও ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ বলে। অর্থাৎ বিকিরণের একটা এক্সাম্পল, খুব ভালো একটা এক্সাম্পল আমি দেখিয়েছি এখানে, যে স্লাইডে বাঁ দিকে নিচের দিকে ছবিটা রয়েছে। সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসছে, এটা একটা বিকিরণের এক্সাম্পল। থ্যাংক ইউ।